আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কিশোর বাতায়নের আজকের এই লাইভ ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি বাকির আহমেদ হামিম, প্রভাষক, সুর সম্রাট আলাউদ্দিন খাঁ কলেজ, ব্রাহ্মণবাড়িয়া। সুপ্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যে যারা আমাদের এই লাইভ ক্লাসে জয়েন করেছো সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ের দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে, অর্থাৎ বিপণন পরিবেশ নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে যার যার বাসায় ভালো আছো। মহান আল্লাহ তাআলার রহমতে আমি ভালো আছি। আমাদের সৃজনশীল যে প্রশ্ন এসে থাকে উৎপাদন ব্যবস্থাপনা বিপণন বিষয়ের, সেক্ষেত্রে বিপণন পরিবেশ অধ্যায় থেকে অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে প্রত্যেক বছর একটি করে সৃজনশীল প্রশ্ন এসে থাকে। পাশাপাশি এই অধ্যায়টি নৈর্ব্যক্তিক প্রশ্নের জন্য খুব মজার একটি অধ্যায়। অধ্যায়টি একটু বড় পরিসরের হলেও আজকে আমরা খুব সংক্ষিপ্তভাবে পুরো অধ্যায়টা নিয়ে আমরা আলোচনা করতে চেষ্টা করব। যদি একদিনে আসলে আলোচনা করা সম্ভব নয় সমগ্র অধ্যায়টি নিয়ে, আমরা সংক্ষিপ্ত আকারে সবগুলো জিনিস টাচ করতে চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমার কথা বা লাইভটি যথাযথভাবে দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা, কোনো টেকনিক্যাল ত্রুটি আছে কিনা, থাকলে আমাকে একটু লিখে জানাও। আর সবকিছু ঠিকঠাক থাকলে একটু ইয়েস লিখে জানিয়ে দাও। প্রিয় শিক্ষার্থীরা, 1 মিনিটের মধ্যে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাব। আমাদের সাথে যুক্ত হয়েছেন আল মামুন, সাদিয়া আক্তার, তিন্নি, শান্ত মিয়া, হাজির 4, চেরাগালি ডিগ্রি কলেজ। ধন্যবাদ শান্ত। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের সবকিছু ঠিকঠাক থাকলে, তোমরা যদি আমাদের সবকিছু ঠিকঠাক মতো দেখতে পেয়ে থাকো তাহলে আমাদেরকে একটু সাড়া দিয়ে দাও। আমাদের সাথে যুক্ত হচ্ছে আরিফ, আজিম সর্দার, এমডি রিয়াদ, তামিম ভুইয়া। আমাদের শ্রদ্ধেয় সেলিম স্যার আমাদের ক্লাস দেখছেন, স্যার ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীরা, যা বলছিলাম, আজকে আমরা আলোচনা করব উৎপাদন ব্যবস্থাপনা বিপণন বিষয়ের দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়। আচ্ছা, একেবারে মূল আলোচনা যাওয়ার পূর্বেই আমরা আজকে একটি ছবি দেখব। তোমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছ। আমাদের এখনকার যে লাইভ ক্লাসটি চলছে কিশোর বাতায়নের, এই ক্লাসটি কোন একজন শিক্ষার্থী তার বাসায় দেখছে। আমরা যদি একটু গভীরভাবে লক্ষ্য করি, এই শিক্ষার্থীর বাসায় যে আশেপাশের যে পরিবেশ অত্যন্ত সুন্দর এবং খুব নিরিবিলি একটি পরিবেশে মনোযোগ দিয়ে সে অনলাইনে ক্লাস করছে। এমন একটি পরিবেশ যদি তোমার আমার বাসায়ও থাকে তাহলে নিঃসন্দেহে আমরা পড়ায় খুব গভীরভাবে মনোযোগ দিতে পারবো। আচ্ছা, দ্বিতীয় আরেকটি ছবি দেখি। দেখে মনে হচ্ছে এই লকডাউনের সময় যদি এরকম একটা বাড়ি যদি আমার থাকতো আর এরকম একটা পরিবেশে যদি নিরিবিলি একটি সময় কাটাতে পারতাম তাহলে লেখাপড়ায় আরো বেশি মনোযোগ দিতে পারতাম, মন আরো বেশি স্বাচ্ছন্দ্যে থাকতো। আচ্ছা, এখানকার যে পরিবেশটি আমরা দেখেছি তাও অত্যন্ত সুন্দর এবং লোভনীয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, দুটি ছবির মধ্যেই আমার কথায় তোমরা কি বুঝতে পেরেছো? পরিবেশ সম্পর্কে বারবার কথা চলে আসছিল, সুন্দর একটি পরিবেশ। তো আমরা আজকে আলোচনা করব বিপণন পরিবেশ নিয়ে। একেবারে আমাদের মূল আলোচনায় যাওয়ার পূর্বে আমরা আমাদের আজকের যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব তার সুনির্দিষ্ট শিখন ফলগুলো এক পলক দেখে নিই। এই পাঠ শেষে আমরা বিপণন পরিবেশ কি বলতে পারবো, বিপণন পরিবেশের প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবো, পণ্য বা সেবা সামগ্রী বিপণনে বিপণন পরিবেশের প্রভাব বিশ্লেষণ করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন আমাদের মূল পাঠে চলে যাচ্ছি। আমরা এর আগের ক্লাসে বিপণনের প্রথম পত্র নিয়ে আমরা আলোচনা করেছিলাম। কিশোর বাতায়নে এই প্রথম, দ্বিতীয় পত্র নিয়ে আজকে এই প্রথম ক্লাস। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো আমাদের এই বিপণন অধ্যায় থেকে, বিপণনের দ্বিতীয় অধ্যায় থেকে প্রত্যেক বছর একটি করে সৃজনশীল প্রশ্ন এসে থাকে। তো সেক্ষেত্রে নৈর্ব্যক্তিক প্রশ্নেও আমাদের এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ।
আমরা বিপণন পরিবেশ সম্পর্কে জানার আগে অবশ্যই আমরা বিপণনের সংজ্ঞা অবশ্যই আমরা খুব ভালোভাবে জানি। তারপর আমি এক পলকে একটু বলে নিচ্ছি বিপণনের সংজ্ঞা। বিপণন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ায় ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করা হয়। কি সৃষ্টি করা হয়? ভ্যালু সৃষ্টি করা হয়। আর এই ভ্যালুটা অর্জন করার জন্য কোম্পানিগুলো ক্রেতাদের সাথে একটি শক্তিশালী সুসম্পর্ক গড়ে তোলে। আচ্ছা, এবং এই বিপণন প্রক্রিয়ার মূল লক্ষ্য হচ্ছে ক্রেতাদের সন্তুষ্টি অর্জন করা। আচ্ছা, এবার আমাদের আসল কথায় আমরা আসি, আজকের যে আলোচনার বিষয় সেদিকে আসি। পরিবেশ। আচ্ছা, সবাই হয়তোবা একটু কেমন জানি লাগছে হয়তোবা তোমাদের কাছে যে পরিবেশ নিয়ে ছোটবেলা থেকে আমরা সবাই জানি আমাদের আশেপাশে যা কিছু আছে তা নিয়ে আমাদের পরিবেশ গঠিত। আচ্ছা, তারপরেও একটু আমরা পরিবেশ সম্পর্কে একটু 1 মিনিট আমরা আলোচনা করে নিব, আমাদের মূল আলোচনার জন্য খুব সহজ হবে। আচ্ছা, যদি আমরা পরিবেশের সংজ্ঞা দেখি যে পারিপার্শ্বিক অবস্থা বা উপাদানসমূহ মানুষের জীবনযাত্রায় এবং সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে তাকে পরিবেশ বলে। আচ্ছা, তোমার বা আমার আশেপাশে যে সকল উপাদানগুলো রয়েছে, যে উপাদানগুলো আমাদেরকে আমাদের দৈনন্দিন জীবন, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবনে ডাইরেক্ট অর ইনডাইরেক্ট অর্থাৎ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কি করে প্রভাব বিস্তার করে, ওই উপাদানগুলো নিয়ে হচ্ছে কি আমাদের পরিবেশ। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের আলোচনার বিষয়ে আমাদের এই প্রত্যক্ষ বা পরোক্ষ এই দুটি শব্দই খুব বেশি ব্যবহৃত হবে। প্রত্যক্ষ বা পরোক্ষ, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে লাল কালি দিয়ে আমি লিখে দিয়েছি প্রত্যক্ষ বা পরোক্ষ। প্রত্যক্ষ মানে হচ্ছে ডাইরেক্ট অর্থাৎ সরাসরি, আর পরোক্ষ মানে হচ্ছে ইনডাইরেক্ট। আচ্ছা, এখন আমরা যদি আমাদের বিপণন পরিবেশ নিয়ে কথা বলতে যাই, একটু আগে আমরা যখন সিঙ্গেল শুধু পরিবেশ নিয়ে কথা বলেছিলাম সেক্ষেত্রে যে আমাদের আশেপাশে পারিপার্শ্বিক যে অবস্থা, ধরে নাও বিপণনের পরিবেশ নিয়ে যখন আলোচনা করব, আমি বিপণন বা তুমি বিপণন, ব্যক্তি হিসেবে আমি বাকির আহমেদ, বাট আমি এই মুহূর্তে মনে করছি আমি পরিবেশ, আমি বিপণন। তো বিপণন পরিবেশ মানে আমার আশেপাশের পরিবেশ। আচ্ছা, এখন যদি আমি আমাকে বিপণন মনে করে থাকি সেক্ষেত্রে আমার যে আশেপাশের যে উপাদানগুলো রয়েছে এই উপাদানগুলো আমাকে কি করে প্রভাবিত করে, আমার ব্যক্তিগত জীবন, আমার ব্যবসায়িক জীবন, আমার পেশাগত জীবন, আমার পারিবারিক জীবন, এগুলোতে আমাকে কি করে প্রভাবিত করে। আর বিপণন হিসেবে যদি কল্পনা করি, আমাকে প্রত্যক্ষ পরোক্ষভাবে যে উপাদানগুলো আমাকে প্রভাবিত করবে এগুলোর মধ্যে কিছু উপাদান থাকবে নিয়ন্ত্রণযোগ্য, অর্থাৎ আমি নিয়ন্ত্রণ করতে সক্ষম, আর কিছু উপাদান থাকবে অনিয়ন্ত্রণযোগ্য, মানে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমার থাকবে না। সুপ্রিয় শিক্ষার্থীরা, একটু নোট করে রাখতে পারো, তোমরা খুব কাজে লাগবে। আমি বলে রাখি এই অধ্যায়ের মধ্যে তোমাদের 4টি শব্দ খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো বারবার তোমাদের সামনে আসবে। একটি হচ্ছে নিয়ন্ত্রণযোগ্য, আরেকটি হচ্ছে অনিয়ন্ত্রণযোগ্য, আর এই হলো 2টি শব্দ, আর বাকি 2টি শব্দ হচ্ছে প্রত্যক্ষ ও পরোক্ষ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যারা ইতিমধ্যে আমাদের এই লাইভ ক্লাসটিতে জয়েন করেছি সকলের কাছে একটি আহ্বান রাখছি, তোমরা তোমাদের টাইমলাইনে আমাদের এই ক্লাসটি শেয়ার করে দাও, যাতে করে তোমাদের অন্যান্য বন্ধু বান্ধবরাও যেন আমার এই ক্লাসটি দেখার সুযোগ লাভ করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যা বলছিলাম বিপণনের পরিবেশ নিয়ে 4টি শব্দ আমাদের খুব বেশি ব্যবহার হবে। একটি হচ্ছে প্রত্যক্ষ, আরেকটি হচ্ছে পরোক্ষ, এবং একটি হচ্ছে নিয়ন্ত্রণযোগ্য, আরেকটি হচ্ছে অনিয়ন্ত্রণযোগ্য। এই 4টি শব্দ আমাদের খুব বেশি ব্যবহার হবে। আচ্ছা, প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন যদি আমরা যে স্ক্রিনে যে সংজ্ঞাটি দেখতে পাচ্ছি, বিপণন পরিবেশ কতিপয় নিয়ন্ত্রণযোগ্য ও অনিয়ন্ত্রণযোগ্য পক্ষ শক্তি বা পারিপার্শ্বিক উপাদান দ্বারা গঠিত অবস্থা, যা প্রতিষ্ঠানের বিপণন কার্যক্রমকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত করে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা যদি লক্ষ্য করি এই সংজ্ঞার মধ্যে খুবই একটি সহজ একটি সংজ্ঞা। এখানে লক্ষ্য করো, নিয়ন্ত্রণযোগ্য অনিয়ন্ত্রণযোগ্য শক্তি পক্ষ পারিপার্শ্বিক উপাদান। এই নিয়ন্ত্রণযোগ্য ও অনিয়ন্ত্রণযোগ্য পারিপার্শ্বিক উপাদানগুলো কি করে বিপণন কার্যক্রমকে
প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে। কিভাবে প্রভাব বিস্তার করে? প্রত্যক্ষ বা পরোক্ষ, অর্থাৎ ডাইরেক্ট অর ইনডাইরেক্ট। আচ্ছা, যে উপাদানগুলো ডাইরেক্ট আমাদেরকে প্রভাব বিস্তার করে সেগুলো নিয়ন্ত্রণযোগ্য, অর্থাৎ প্রত্যক্ষ উপাদানগুলো নিয়ন্ত্রণযোগ্য। আর যে উপাদানগুলো ইনডাইরেক্ট আমাদেরকে প্রভাব বিস্তার করে, অর্থাৎ আমরা দেখতে পাই না বা বুঝতে পাই না বা আগাম কোনো নির্দেশনা পাই না, এরকম উপাদানগুলো অনিয়ন্ত্রণযোগ্য। অর্থাৎ আমরা কি জানলাম? প্রত্যক্ষ উপাদানগুলো নিয়ন্ত্রণযোগ্য আর পরোক্ষ উপাদানগুলো অনিয়ন্ত্রণযোগ্য। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন বিপণনের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব। তোমাদের যদি বিপণন পরিবেশ নিয়ে কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্টে দিয়ে দিতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, আবারও বলছি, বিপণন পরিবেশ হচ্ছে বিপণন কার্যবলী যিনি পরিচালনা করে থাকেন, অর্থাৎ বিপণনকারী, এই বিপণন প্রতিষ্ঠানের আশেপাশে যে সকল নিয়ন্ত্রণযোগ্য অনিয়ন্ত্রণযোগ্য বিভিন্ন শক্তি উপাদানগুলো আছে এগুলো দ্বারা গঠিত। আর এই উপাদানগুলো বিপণন কার্যক্রমকে কি করে? প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে। কিসে প্রভাব বিস্তার করে? বিপণন কার্যবলীতে। তোমরা নোট করে রাখতে পারো, বিপণন পরিবেশে বিভিন্ন উপাদানগুলো প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাকে প্রভাবিত করে থাকে? বিপণন কার্যক্রমকে প্রভাবিত করে থাকে, যেটা আমাদের নৈতিক প্রশ্নে মাঝে মধ্যে আসতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা, তোমরা কি আমাকে যথাযথভাবে শুনতে পাচ্ছ? প্লিজ একটু সাড়া দিও। আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছে অনয় বিশ্বাস, আমিনুল হক, যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে শামীম হোসাইন। শামীম, ভালো আছি। সবুজ হোসাইন স্যার, মহসিন উদ্দিন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছি আমি আল্লাহর রহমতে, আশা করি সকলে ভালো আছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, একটু 30 সেকেন্ড অপেক্ষা করছি, আমি একটু প্রিয় শিক্ষার্থীরা একটু অপেক্ষা করছি। ওকে, ফাইন। এখন আমরা যা দেখতে পাচ্ছি তা হচ্ছে বিপণন পরিবেশের প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করব। বিপণন পরিবেশ প্রধানত দুই প্রকার। একটি হচ্ছে ব্যষ্টিক, আরেকটি হচ্ছে সামষ্টিক। প্রিয় শিক্ষার্থীরা, একটি হচ্ছে ব্যষ্টিক, অন্যটি হচ্ছে সামষ্টিক। এই ব্যষ্টিক এবং সামষ্টিক পরিবেশের আবার কতগুলো উপাদান রয়েছে যা আমরা নিচে দেখতে পাচ্ছি। আচ্ছা, এই উপাদানগুলো আলোচনা করার পূর্বে আমরা ব্যষ্টিক এবং সামষ্টিক নিয়ে আলোচনা করব। আমরা জানি ব্যষ্টিক শব্দের অর্থ আমরা বুঝি যে কি আর ছোট পরিসরে বা ক্ষুদ্র পরিসরে, সামষ্টিক মানে হচ্ছে বৃহৎ পরিসরে, অর্থাৎ বৃহতের তুলনায় ব্যষ্টিক হচ্ছে ক্ষুদ্র পরিসর, আর ব্যষ্টিকের তুলনায় সামষ্টিক হচ্ছে বৃহৎ পরিসর। অর্থাৎ ব্যষ্টিক পরিবেশটা আমরা অনুমান করতে পারছি যে এটা ক্ষুদ্র পরিসরের বিপণনের পরিবেশ, আর সামষ্টিকটা হচ্ছে একটু বৃহৎ পরিসরের। আচ্ছা, যদি তোমাদেরকে প্রশ্ন করি ক্ষুদ্র পরিসরের যে উপাদানগুলো, পরিবেশের উপাদানগুলো থাকে তাকে আমরা কি সহজে নিয়ন্ত্রণ করতে পারবো, নাকি বৃহৎ পরিসরের উপাদানগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারবো? আচ্ছা, তাহলে আমরা সহজেই তোমরা হয়তো উত্তর দিবে যে স্যার ক্ষুদ্র পরিসরের যে সকল বিষয়গুলো থাকে সেগুলো নিয়ন্ত্রণ করা খুব সহজ, এবং বৃহৎ পরিসরের যেগুলো থাকে, বৃহৎ আওতার যেগুলো থাকে সেগুলো নিয়ন্ত্রণ করা তুলনামূলক একটু কঠিন হয়ে থাকে। আচ্ছা, আমরা বিপণনের সংজ্ঞায় আমরা দেখেছি যে বিপণন কার্যবলীটা কি করা হয়? বিপণনকারী সম্পাদন করে থাকে। বিপণনকারী প্রতিষ্ঠানগুলো সম্পাদন করে থাকে ভোক্তাদেরকে কি করার জন্য? সন্তুষ্ট করার জন্য। আর এই কাজগুলো করতে গেলে বিভিন্ন ধরনের উপায় উপাদানগুলো বিপণন কার্যক্রমকে বিভিন্নভাবে এগিয়ে দেয়, আবার কখনো কখনো ক্ষেত্রে বিপণনের কার্যবলীকে আবার কি করে? বাধা বিপত্তি, প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এই দুই ধরনের উপাদান নিয়ে বিপণনের পরিবেশগুলো গঠিত হয়ে থাকে। আচ্ছা, এই উপাদানগুলো কোনটা বিপণন কার্যক্রমকে
প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার করে, কোনোটা পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে থাকে। এই উপাদানগুলোর মধ্যে কিছু উপাদান রয়েছে যেগুলো নিয়ন্ত্রণযোগ্য, কিছু উপাদান রয়েছে অনিয়ন্ত্রণযোগ্য। এই নিয়ন্ত্রণযোগ্য উপাদান যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে ব্যষ্টিক পরিবেশের অন্তর্ভুক্ত থাকবে, আর যেগুলো অনিয়ন্ত্রণযোগ্য উপাদান রয়েছে সেগুলো সামষ্টিক পরিবেশের। আচ্ছা, আমরা একেবারে বিস্তারিত ব্যষ্টিক পরিবেশের নিয়ে আমরা যদি আলোচনা করি, ব্যষ্টিক পরিবেশ বলতে বিপণনের ব্যষ্টিক পরিবেশ কতিপয় নিয়ন্ত্রণযোগ্য পক্ষ, শক্তি বা পারিপার্শ্বিক উপাদান দ্বারা গঠিত অবস্থা যা প্রতিষ্ঠানের বিপণন কার্যক্রমকে প্রত্যক্ষভাবে প্রভাবিত করে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে লক্ষ্য করো, ব্যষ্টিক পরিবেশের মধ্যে যে উপাদানগুলো থাকবে তা হচ্ছে নিয়ন্ত্রণযোগ্য এবং প্রভাব বিস্তার করবে কিভাবে? প্রত্যক্ষভাবে। প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার করবে। আচ্ছা, যদি প্রত্যক্ষভাবে সরাসরি যদি আমাদেরকে প্রভাব বিস্তার করে, সেক্ষেত্রে হয়তোবা আমরা এই প্রভাব সম্পর্কে কখনো কখনো আমরা কি আর পূর্বাভাস, ধারণা বা অবগত থাকতে পারি। সেক্ষেত্রে এগুলো নিয়ন্ত্রণ করা আমাদের জন্য খুব সহজ। আচ্ছা, যে উপাদানগুলো বিপণন কার্যক্রমের সাথে সরাসরি জড়িত। বিপণনের এই ব্যষ্টিক পরিবেশে আমাদের মাথায় রাখতে হবে, একটু তোমরা নোট করে রাখতে পারো, একটি হচ্ছে নিয়ন্ত্রণযোগ্য শব্দটি, আরেকটি হচ্ছে প্রত্যক্ষ। প্রত্যক্ষ মানে হচ্ছে কি সরাসরি। তো সরাসরি যেগুলো আমরা কি করতে পারি? নিয়ন্ত্রণ করতে পারি যে উপাদানগুলো, এই উপাদানগুলো নিয়ে বিপণনের ব্যষ্টিক পরিবেশ গঠিত। আচ্ছা, ব্যষ্টিক পরিবেশের ধরো মাঝখানে আমরা লাল একটা বৃত্ত দিয়ে আমরা বিপণনকে দেখতে পাচ্ছি। বিপণনের চারপাশে অনেকগুলো উপাদান, যেমন ছোটবেলায় আমরা ক্লাস 1-2 তে পড়েছি, আমাদের চারপাশে যা কিছু আছে তা নিয়ে আমাদের পরিবেশ গঠিত। এখানে যদি এই যে লাল বৃত্তের মধ্যে বিপণন আছে, তাকে যদি জিজ্ঞেস করি তোমার পরিবেশ, সে বলবে যে আমার চারপাশে যা কিছু আছে তা নিয়ে আমার পরিবেশ। আচ্ছা, যদি এরকমটাই যদি হয়, ধরো তার চারপাশে আমরা নীল বৃত্ত দিয়ে 6টি উপাদান দেখিয়েছি, এই উপাদানগুলো নিয়ে বিপণনের একটা পরিবেশ। হ্যাঁ, তো এই যে উপাদানগুলো সবগুলো আমি ব্যষ্টিক পরিবেশের উপাদান এখানে দেখাচ্ছি তোমাদেরকে। এখানে রয়েছে কোম্পানি, সরবরাহকারী, মধ্যস্থ ব্যবসায়ী, ক্রেতা, প্রতিযোগী ও জনগোষ্ঠী। এখানে যে উপাদানগুলো রয়েছে সবগুলো উপাদানই বিপণনের ব্যষ্টিক পরিবেশের অন্তর্ভুক্ত। আচ্ছা, এই যে উপাদানগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি ব্যষ্টিক পরিবেশের উপাদানগুলো, কোম্পানি, সরবরাহকারী, মধ্যস্থ ব্যবসায়ী, ক্রেতা, প্রতিযোগী ও জনগোষ্ঠী, এই 6টি উপাদান দিয়ে যদি তোমাদেরকে কখনো প্রশ্ন করা হয় সৃজনশীল প্রশ্নে, উদ্দীপকে যদি এই 6টা উপাদান নিয়ে যদি কোনো উদ্দীপক থাকে আর তোমাকে যদি প্রশ্ন করা হয় প্রয়োগে বা উচ্চতর দক্ষতায় উদ্দীপকে বিপণনের কোন পরিবেশ নিয়ে আলোকপাত করা হয়েছে, তাহলে তোমরা কি লিখবে? ব্যষ্টিক পরিবেশ নিয়ে আলোকপাত করা হয়েছে। এই 6টি উপাদানই বিপণনকারীরা যারা বিপণন কার্যের সাথে সম্পৃক্ত, তারা এই 6টি কাজকে কি করতে পারে? নিয়ন্ত্রণ করতে পারে। আর এই 6টি উপাদানেরই যে প্রভাব রয়েছে বিপণনের উপর, তা কি করে? প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের সাথে যুক্ত হয়েছেন রেজাউল করিম, এমডি রিয়াদ, কেএইচ রিপন, রিফাত আহমেদ, ফরহাদ হোসেন ইভান। আমাদের এই লাইভ ক্লাস দেখছেন শাহরিয়ার সুজন স্যার, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়। স্যার সালাম। যুক্ত হয়েছেন আমাদের সাথে সাদিয়া রেহনুমা, সুমি আক্তার। সকলকে অসংখ্য ধন্যবাদ এই করোনা মুহূর্তে অনলাইনে ক্লাস দেখার জন্য, শিক্ষার সাথে সম্পৃক্ত থাকার জন্য। আচ্ছা, এই পর্যায়ে আমরা ব্যষ্টিক পরিবেশের, বিপণনের যে ব্যষ্টিক পরিবেশ রয়েছে এই উপাদানগুলো নিয়ে সংক্ষেপে একটু আলোচনা করব। এখন আমরা দেখতে পাচ্ছি কোম্পানি। ব্যষ্টিক পরিবেশের একটা উপাদান হচ্ছে কোম্পানি। কোম্পানি বলতে আমরা জানি কোম্পানি হচ্ছে কতগুলো ব্যক্তির সমন্বয়ে গঠিত ব্যবসায়িক প্রতিষ্ঠান, আইনগত ব্যবসায়িক প্রতিষ্ঠান। এই কোম্পানিগুলোতে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট থাকে, যেমন আর্থিক ডিপার্টমেন্ট, সংস্থাপন ডিপার্টমেন্ট। প্রিয় শিক্ষার্থীরা, একটু অপেক্ষা করি, একটু যান্ত্রিক ত্রুটি হয়ে গিয়েছে, একটু অনুগ্রহ করে একটু অপেক্ষা করো দয়া করে।
ছোট্ট শিক্ষার্থীরা, যা বলছিলাম, কোম্পানি, এই কোম্পানির মধ্যে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট থাকে। আর্থিক ডিপার্টমেন্ট, তারপরে সংস্থাপন বিভাগ রয়েছে, বিপণন বিভাগ, পরিবহন বিভাগ, আরো বিভিন্ন ধরনের বিভাগ থাকে। এই সবগুলো বিভাগের যৌথ প্রচেষ্টায় বিপণন কার্যাবলী সফলতা লাভ করে, বিপণনকে সহায়তা করে থাকে। বিপণন যে বিভাগ রয়েছে তা এককভাবে তার কাজগুলো সমাপ্ত করতে পারে না। তাহলে এই যে কোম্পানি রয়েছে, এই কোম্পানি বিপণন কার্যগুলিকে কি করে? প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার করে থাকে। আর এই কোম্পানির কার্যক্রমগুলোকে বিপণন কি করতে পারে? সরাসরি যোগাযোগের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারে, নিজেদের মতন করে সাজিয়ে গুছিয়ে নিতে পারে। সুতরাং এই কোম্পানি হচ্ছে বিপণনের বেস্টিক পরিবেশের অন্তর্ভুক্ত। আর বেস্টিক পরিবেশের সঙ্গে আমরা বলেছি যে উপাদানগুলো বিপণন কার্যাবলীকে সরাসরি প্রভাব বিস্তার করবে এবং বিপণন কার্যাবলী বিপণনকারী বিপণনের যে উপাদানগুলো নিয়ন্ত্রণ করতে পারবে ওইগুলো হচ্ছে বেস্টিক পরিবেশের অন্তর্ভুক্ত। অর্থাৎ কোম্পানির কাজগুলো সরাসরি নিয়ন্ত্রণ করা যায় এবং কোম্পানি বিপণন কার্যাবলীকে কি করে? সরাসরি প্রভাব বিস্তার করে থাকে। আমরা এখন যে উপাদানটা দেখতে পাচ্ছি তা হচ্ছে সরবরাহকারী। সরবরাহকারী কারা? যারা বিপণন কাজ করতে গিয়ে বিভিন্ন প্রকার কাঁচামাল থেকে শুরু করে বা বিভিন্ন প্রকার পণ্যগুলো, বিভিন্ন প্রকার উপাদানগুলো কি করে? বিপণনকারীকে সরবরাহ করে থাকে, তারা হচ্ছে সরবরাহকারী। এই সরবরাহকারীদের যথাসময়ে পণ্য সরবরাহ করা, গুণগত মানসম্মত পণ্য সরবরাহ করা ইত্যাদি বিষয়ের উপর ভিত্তি করে বিপণনের কার্যাবলীর বিভিন্ন সময় সফলতা ব্যর্থতা নির্ভর করে থাকে। আর এই বিপণন কার্যাবলী যারা করে থাকেন তারা সরবরাহকারীদের সাথে সবসময় একটি গভীর সম্পর্ক, নিয়মিত একটি সম্পর্ক স্থাপন করে রাখে, সরাসরি তাদের সাথে যোগাযোগ স্থাপন করে থাকে, সরবরাহকারীদের বিভিন্ন সময় নিয়ন্ত্রণ করার চেষ্টা করে থাকে এবং সরবরাহকারীরা তাদের বিপণন কার্যাবলীকে সরাসরি প্রভাব বিস্তার করে থাকে, অর্থাৎ প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার করে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে সরবরাহকারী কোন পরিবেশের অন্তর্ভুক্ত? বিপণনের বেস্টিক পরিবেশের অন্তর্ভুক্ত। এখন আমরা যে উপাদানটি দেখতে পাচ্ছি তা হচ্ছে মধ্যস্থ ব্যবসায়ী। আচ্ছা, মধ্যস্থ ব্যবসায়ী কারা? একজন বিপণনকারী ভোক্তার কাছে পণ্যগুলো পৌঁছে দেওয়ার জন্য মাঝখানে বিভিন্ন ধরনের মধ্যস্থকারীর সহায়তা নিয়ে থাকে। যেমন পাইকারি ব্যবসা, খুচরা ব্যবসা, বিভিন্ন ধরনের ডিলার বা এজেন্টদেরও সহায়তা নিয়ে থাকে। এই মধ্যস্থকারীরা সবসময় বিপণনকারীর সাথে সরাসরি যোগাযোগ করে থাকে। মধ্যস্থকারীদের বিভিন্ন ধরনের ডিমান্ড, আবদার, এগুলো বিপণনকারী সবসময় সরাসরি যোগাযোগের মাধ্যমে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে থাকে। সুতরাং যেহেতু বিপণনকারী এই মধ্যস্থ ব্যবসায়ীদের সাথে সরাসরি যোগাযোগ করে থাকে এবং বিপণনকারী মধ্যস্থকারীদেরকে নিয়ন্ত্রণ করতে সক্ষম, সুতরাং মধ্যস্থ ব্যবসায়ী হচ্ছে বিপণনের বেস্টিক পরিবেশের অন্তর্ভুক্ত আরেকটি উপাদান। এখন আমরা যে উপাদানটা দেখতে পাচ্ছি তা হচ্ছে ক্রেতা, যারা হচ্ছে বিপণনের মূল লক্ষ্য, যাদের সন্তুষ্টি অর্জন করাই বিপণনের মূল লক্ষ্য। এই ক্রেতাদের বিভিন্ন চাহিদা, ইচ্ছা, অনিচ্ছা, রুচি, পছন্দ, অপছন্দ এগুলোর উপর ভিত্তি করে বিপণনকারী তার বিপণন কার্যাবলী পরিচালনা করে থাকে। তো এই ক্রেতারা তাদের বিভিন্ন প্রকার চাহিদা, ইচ্ছা, অনিচ্ছা এগুলো বিপণনকারীদের কাছে উপস্থাপন করে থাকে। বিপণনকারীরা তাদের এই ইচ্ছাগুলো, পছন্দ অপছন্দগুলো মেটানোর চেষ্টা করে থাকে। এই ক্রেতার সাথে বিপণনের সম্পর্কটা, বিপণনকারীর সম্পর্কটা সরাসরি হয়ে থাকে এবং বিপণনকারীরা ক্রেতাদেরকে বিভিন্ন প্রকার চাহিদা মেটানোর মাধ্যমে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে থাকে, তাদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করে থাকে। সেক্ষেত্রে বলা যায় ক্রেতা হচ্ছে বিপণনকারীর জন্য একটি নিয়ন্ত্রণযোগ্য উপাদান, যা বিপণনকারীকে কি করে? সরাসরি প্রভাব বিস্তার করে থাকে। সুতরাং ক্রেতা হচ্ছে বিপণনের বেস্টিক পরিবেশের অন্তর্ভুক্ত একটি উপাদান। এখন যে উপাদানটি আমরা দেখতে পাচ্ছি তা হচ্ছে প্রতিযোগী। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যে উপাদানটি দেখতে পাচ্ছি তা হচ্ছে প্রতিযোগী। একটা মার্কেটে বিভিন্ন ধরনের প্রতিযোগী থাকে। যেমন ধরো, আমি আমার কোম্পানিতে জুস তৈরি করে থাকি, তো বাজারে শুধুমাত্র আমার জুস কোম্পানি নয়, আরো বিভিন্ন ধরনের কোম্পানিগুলো জুস তৈরি করে থাকে। সেক্ষেত্রে আমাকে বাজারের মধ্যে একটি কম্পিটিশনের মুখোমুখি হতে হয়। প্রতিযোগীদের সাথে মূল্য, বিক্রয়, মান ইত্যাদি ব্যাপারে তাদের সাথে আমার একটা ব্যালেন্স রেখে আমাকে কি করতে হয়? বিপণনের কার্যাবলীগুলো পরিচালনা করতে হয়।
তো এই প্রতিযোগীরা সব সময় বিপণনের কার্যবলীকে, আমার বিপণন কার্যবলীকে কি করবে? প্রভাব বিস্তার করবে। এবং এই প্রভাবগুলো কি করে? সরাসরি অর্থাৎ প্রত্যক্ষভাবে আমি উপলব্ধি করতে পারি, আমি জানতে পারি, যার কারণে এই প্রভাবগুলো আমি কি করতে পারি? নিয়ন্ত্রণ করতে পারি। আচ্ছা, তো যে উপাদানগুলো আমরা আগেই বলেছি, বারবার বলছি, যে উপাদানগুলো সহজে নিয়ন্ত্রণ করা যায় এবং প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার করে, সেই উপাদানগুলো বেস্টিক পরিবেশের অন্তর্ভুক্ত। যদি তোমাকে বলা হয় প্রতিযোগী বিপণনের কোন পরিবেশের অন্তর্ভুক্ত উপাদান, তাহলে আমরা বলবো বিপণনের বেস্টিক পরিবেশের অন্তর্ভুক্ত। আমাদের সাথে যুক্ত আছেন নুসরাত সুমাইয়া, শামীম হুসাইন, মাহমুদুল হাসান, বেলাল রাজবাড়ী। বেলাল স্যার সালাম। আমাদের একজন শিক্ষার্থী প্রশ্ন করেছেন সিইও কি? সিইও হচ্ছে সি ফর চিফ, ই ফর এক্সিকিউটিভ, ও ফর অফিসার, অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসার, যার একটি সমর্থক শব্দ হচ্ছে আমরা যাকে বলি এমডি, ব্যবস্থাপনা পরিচালক অথবা প্রধান নির্বাহী কর্মকর্তা। সিইও মানে হচ্ছে প্রধান নির্বাহী কর্মকর্তা অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এর পরবর্তী যে উপাদানটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে জনগোষ্ঠী। জনগোষ্ঠী বলতে কি বোঝাচ্ছে? আমরা সামষ্টিক পরিবেশে আরেকটি উপাদান নিয়ে আমরা আলোচনা করব, সেখানে জনসংখ্যা অর্থাৎ জনমিতিক পরিবেশ নিয়ে আলোচনা করব, আর এখানে হচ্ছে জনগোষ্ঠী। তো তোমাদের কনফিউশনটা একটু দূর করে দিই। জনসংখ্যা বলতে একটি বিশাল পরিসরের একটা নির্দিষ্ট এলাকার জনসংখ্যাকে বোঝাচ্ছে, আর জনগোষ্ঠী বলতে একদল লোককে বা একদল বা গোষ্ঠীর লোকজনকে, মানুষকে বোঝানো হচ্ছে। যেমন ধরো একটি অফিসে যারা কাজ করে, যেমন আমি, আমার একটা কথার কথা, তোমার বা আমার একটি কোম্পানি রয়েছে, ধরো তোমাদের সকলের একটি করে জুস কোম্পানি রয়েছে। তো তোমাদের এই জুস কোম্পানিতে 100 করে লোক কাজ করে। এই 100 জন লোক হচ্ছে তোমার অভ্যন্তরীণ জনগোষ্ঠী। আবার ধরো একটি সংবাদ মাধ্যমে 1000 লোক কাজ করে, গণমাধ্যমে, তারা হচ্ছে গণমাধ্যম জনগোষ্ঠী। আবার সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে 1000 লোক কাজ করে, তারা হচ্ছে সরকারি জনগোষ্ঠী। তো যখন সরাসরি এই জনগোষ্ঠী প্রভাব বিস্তার করে থাকে, এই জনগোষ্ঠীকে নিয়ন্ত্রণ করাও কি আমাদের জন্য সহজ হয়, আমরা নিয়ন্ত্রণ করতে পারি। আর যেহেতু আমরা এই জনগোষ্ঠীকে নিয়ন্ত্রণ করতে পারি, সুতরাং এটা হচ্ছে বেস্টিক পরিবেশের অন্তর্ভুক্ত একটি উপাদান। প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে আসি আমরা সামষ্টিক পরিবেশ নিয়ে কথা বলি। সামষ্টিক পরিবেশ হচ্ছে বিপণনের বেস্টিক পরিবেশের সংজ্ঞাটা আমরা যেটা পড়েছি ঠিক একই সংজ্ঞাই পড়ব। বেস্টিক পরিবেশের যে সংজ্ঞাটা আমরা পড়েছি ঠিক একই সংজ্ঞাই পড়ব, একটু চেঞ্জ করব। কি চেঞ্জ করব? বেস্টিক পরিবেশে আমরা পড়েছিলাম নিয়ন্ত্রণযোগ্য, এখানে আমরা ব্যবহার করব অনিয়ন্ত্রণযোগ্য। বেস্টিক পরিবেশে বলেছিলাম প্রত্যক্ষ, সামষ্টিক পরিবেশে আমরা ব্যবহার করব পরোক্ষ। একেবারে সহজ, তোমরা এটা মনে রাখবে। আচ্ছা, সামষ্টিক শব্দটির অর্থ হচ্ছে একটু বৃহৎ পরিসরে। আচ্ছা, যদি বৃহৎ পরিসরে হয়, আয়তনটা যদি বড় হয়, স্বাভাবিকভাবে নিয়ন্ত্রণ কি করা হবে? একটু আমাদের ক্ষমতার বাইরে চলে যাবে, নিয়ন্ত্রণ করা আমাদের পক্ষে সম্ভব হবে না। যেটা আয়তনে বড় সেটা নিয়ন্ত্রণ করা আমাদের জন্য কষ্টকর। প্রিয় শিক্ষার্থীরা, সামষ্টিক শব্দের ইংরেজি শব্দ হচ্ছে ম্যাক্রো। আচ্ছা, এখন যদি আমরা স্ক্রিনে যে সংজ্ঞাটি দেখতে পাচ্ছি, বিপণনের সামষ্টিক পরিবেশ কতিপয় অনিয়ন্ত্রণযোগ্য শক্তি বা পারিপার্শ্বিক উপাদান দ্বারা গঠিত অবস্থা, যা প্রতিষ্ঠানের বিপণন কার্যক্রমকে পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে থাকে। লক্ষ্য করো, এখানে এই সংজ্ঞায় আমরা দেখতে পাচ্ছি দুটি শব্দ আমরা লাল রং দিয়ে আমরা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। একটা হচ্ছে অনিয়ন্ত্রণযোগ্য, আরেকটি শব্দ হচ্ছে পরোক্ষভাবে, অর্থাৎ ইনডাইরেক্টলি। সরাসরি না, প্রভাবটা কি? সরাসরি না। আচ্ছা, আর উপাদানগুলো কি? অনিয়ন্ত্রণযোগ্য, মানে আমাদের নিয়ন্ত্রণের ক্ষমতায় নেই। আচ্ছা, এই সামষ্টিক পরিবেশেরও, বিপণনের সামষ্টিক পরিবেশেরও কতগুলো উপাদান রয়েছে। আমরা দেখতে পাচ্ছি উপাদানগুলো, বিপণনের চারপাশে কতগুলো সামষ্টিক পরিবেশের উপাদান রয়েছে। উপাদানগুলো কি? জনসংখ্যাগত পরিবেশ অর্থাৎ জনমিতিক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ,
অর্থনৈতিক পরিবেশ, প্রযুক্তিগত পরিবেশ, রাজনৈতিক পরিবেশ ও সাংস্কৃতিক পরিবেশ। আচ্ছা, এই সবগুলো যে উপাদানগুলো এখানে যে আমরা 6টা উপাদান দেখতে পাচ্ছি, 6টা উপাদানই বিপণন কার্যক্রমকে কি করে? পরোক্ষভাবে অর্থাৎ ইনডাইরেক্টলি প্রভাব বিস্তার করে, এবং যখন প্রভাব বিস্তার করে এর পূর্বাভাস বিপণনকারী পায় না, যার কারণে এই উপাদানগুলো তারা কি করতে পারে না? নিয়ন্ত্রণ করতে পারে না। সুপ্রিয় শিক্ষার্থীরা যারা আমাদের সাথে যুক্ত আছে, সকলের কাছে একটি প্রশ্ন রাখছি। বিপণন পরিবেশের ব্যষ্টিক পরিবেশ এবং সামষ্টিক পরিবেশ সম্পর্কে আমরা জেনেছি। এই বিপণনের এই পরিবেশগুলোর মধ্যে কোন পরিবেশের উপাদানগুলো নিয়ন্ত্রণ করা বিপণনকারীর পক্ষে সম্ভব না, মানে অনিয়ন্ত্রণযোগ্য? বিপণনকারীর কাছে বিপণন পরিবেশের কোন পরিবেশের উপাদানগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব নয়? তোমরা কমেন্টে লিখে দাও, আমরা তোমার উত্তর অপেক্ষায় আছি। দেখি কে হয় প্রথম সঠিক উত্তরদাতা। বিপণন পরিবেশের কোন উপাদানগুলো নিয়ন্ত্রণযোগ্য নয় বিপণনকারীর কাছে? আমরা আলোচনা করতে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হচ্ছে জনসংখ্যা, জনসংখ্যাগত পরিবেশ। এটাকে কোন কোন বইয়ে আমরা যে বাজারে যে বইগুলো রয়েছে আমাদের কোন কোন বইয়ে জনমিতিক পরিবেশ বলে উল্লেখ রয়েছে। আচ্ছা, এই জনমিতিক পরিবেশ বা জনসংখ্যাগত পরিবেশ বলতে কি বোঝায়? একটা নির্দিষ্ট একটা অঞ্চলের জনসংখ্যার, নির্দিষ্ট একটা এরিয়া জনসংখ্যার যে আয়তন, ঘনত্ব, জনসংখ্যার মানুষগুলোর যে বয়স, লিঙ্গ, পেশা, এই সবগুলোর সমন্বয়ে জনমিতিক পরিবেশ গঠিত, অর্থাৎ জনসংখ্যাগত পরিবেশ গঠিত। আমি আবারও বলছি, একটি নির্দিষ্ট একটা এরিয়ার বা এলাকার জনগণদের জনসংখ্যার আয়তন, ঘনত্ব, সংখ্যা, তাদের বয়স, বর্ণ, শিক্ষা, পেশা ইত্যাদির সমন্বয়ে জনসংখ্যাগত পরিবেশ গঠিত। আচ্ছা, এই জনসংখ্যাগত বা জনমিতিক পরিবেশের যে উপাদানগুলোর কথা বললাম, যেগুলো নিয়ে এই পরিবেশটা গঠিত, এই পরিবেশের উপাদানগুলো বিপণন কার্যক্রমকে প্রভাবিত করে থাকে। যেমন মানুষের ধর্ম, শিক্ষা, বিশ্বাস, ধর্ম, শিক্ষা, তারপর আছে বর্ণ, তারপর বয়স। বয়স একটি খুব ইম্পর্টেন্ট ব্যাপার এখানে বিপণনকারীদের জন্য। ক্রেতারা এই জনসংখ্যাগুলো কখনো কখনো বিপণনকারীর জন্য কেউ কেউ কি আর ক্রেতা, এই ক্রেতার বয়স, তাদের লিঙ্গ, তাদের ধর্ম, তাদের শিক্ষা, এগুলো বিপণন কার্যক্রমে কি করে? প্রভাব বিস্তার করে থাকে। এটা বিশাল পরিসরের জনসংখ্যার সবার ডাটা হয়তো বা বিপণনকারীর কাছে থাকে না। তো এই জনসংখ্যাগত পরিবেশের যে উপাদানগুলো আছে, এগুলো বিপণন কার্যক্রমকে কি করে? প্রভাব বিস্তার করে থাকে। বিপণনকারী না বুঝতে পারলেও কি প্রভাব ঠিকই বিস্তার করে থাকে। আর এই প্রভাবগুলো হয়ে থাকে কি? পরোক্ষভাবে। আর এই প্রভাবগুলো বিপণনকারী এত বিশাল জনসংখ্যার মানুষগুলোকে কনভিন্স করা, নিয়ন্ত্রণ করা খুব কি তার পক্ষে কঠিন হয়ে দাঁড়ায়, যেহেতু নিয়ন্ত্রণযোগ্য নয়। সুতরাং এটা হচ্ছে কি? বিপণনের যে বিষয়গুলো নিয়ন্ত্রণযোগ্য নয় তা হচ্ছে কি? সামষ্টিক পরিবেশের অন্তর্ভুক্ত। সুপ্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী যে উপাদান রয়েছে তা হচ্ছে প্রাকৃতিক উপাদান। আমাদের আশেপাশে নদী, নালা, গাছপালা, আকাশ, বাতাস, যা বলি, প্রাকৃতিক যত যা কিছু আছে সবগুলো প্রাকৃতিক পরিবেশের অন্তর্ভুক্ত। আমরা যদি বলি আমাদের ক্রেতারা কোনো একটি প্রপোজাল আমাদেরকে দিয়েছে, আমাদের এই পণ্যগুলো দরকার, এই ডিমান্ড দরকার, এগুলো ক্রেতারা যখন আমাদেরকে সরাসরি আমাদেরকে ডিমান্ড দেয়, তখন তাদের রুচি, পছন্দ, অপছন্দ, অভ্যাস এগুলো আমরা বুঝতে পারি এবং তাদেরকে নিয়ন্ত্রণ করা খুব সহজ হয়ে যায়। আচ্ছা, যদি ক্রেতারা এমনটা করে যে কি আর আমাদেরকে আপনারা এই প্রোডাক্টগুলো দেন, তাহলে আমরা সহজেই তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারি। আর ক্রেতা হচ্ছে কি? ব্যষ্টিক পরিবেশের উপাদান, বলেছিলাম নিয়ন্ত্রণযোগ্য। আচ্ছা, এখন হুট করে এই মুহূর্তে আমি ক্লাস করছি, একটি আমার ক্লাস না করে আমি এই মুহূর্তে যদি উৎপাদন কাজে যদি নিয়োজিত থাকি বা বিপণন কাজে যদি নিয়োজিত থাকি, হুট করে কি করলো? একটি ভূমিকম্প আসলো, একটা প্রাকৃতিক দুর্যোগ চলে আসলো, তাহলে এই দুর্যোগ নিয়ন্ত্রণ করা আমার পক্ষে কি সম্ভব নয়। সুতরাং সামষ্টিক পরিবেশের প্রাকৃতিক উপাদানটা নিয়ন্ত্রণযোগ্য নয় এবং এই প্রাকৃতিক উপাদানের প্রভাব পরোক্ষভাবে হয়ে থাকে কার উপর? বিপণনকারীর উপর। সুতরাং প্রাকৃতিক উপাদানটি হচ্ছে সামষ্টিক পরিবেশের অন্তর্ভুক্ত। অর্থনৈতিক উপাদান, একটি দেশের জনগণদের আয় ক্ষমতা, ব্যয় ক্ষমতা, তারপরে মুদ্রাস্ফীতি, মুদ্রার সংকোচন, এই সবগুলো বিষয় বিপণন কার্যাবলীকে প্রভাবিত করে থাকে এবং প্রভাবটা কি? পরোক্ষভাবে।
আর এই দেশের মুদ্রাস্ফীতি, মুদ্রার সংকোচন, জনগণদের ব্যয় ক্ষমতা ইত্যাদি বিষয়গুলো, বিশাল জনসংখ্যার এই বিষয়গুলো বিপণনকারীর কাছে এককভাবে কি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। সুতরাং অনিয়ন্ত্রণযোগ্য আর অনিয়ন্ত্রণযোগ্য কোনো উপাদান যদি আমরা নৈবিত্তিক প্রশ্নে দেখে থাকি, সেক্ষেত্রে আমরা সরাসরি কি করব, তা আমরা সামষ্টিক পরিবেশ বলে গণ্য করব। এখন আমরা যে উপাদানটি দেখতে পাচ্ছি তা হচ্ছে প্রযুক্তিগত পরিবেশ নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, যুগের সাথে সাথে প্রতিনিয়ত প্রযুক্তির কি হচ্ছে, উন্নতি হচ্ছে। আমাদের বাংলাদেশেও প্রযুক্তির দিক থেকে বর্তমানে আমরা অনেক এগিয়ে গেছি, দেশ এখন ডিজিটালের পথে। হ্যাঁ, আমরা এখন ডিজিটাল বাংলাদেশ। এই যে প্রযুক্তির পরিবর্তন হচ্ছে, আমার বিপণন কাজে নিত্য নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করছি। এখন আমার অফিসে আগে কি টাইপরাইটার ব্যবহার হতো, তো হঠাৎ করে কম্পিউটারের সাথে টাইপরাইটারের তুলনায় কম্পিউটারের কাজগুলো অনেক সহজ হয়ে গেল। সেক্ষেত্রে টাইপরাইটারের পরিবর্তে এখন আমি আমার অফিসের সকল লোক বিপণন কাজে যারা জড়িত তারা কি করে, কম্পিউটার ব্যবহার করে। এই ধরনের নৈবিত্তিক যদি তোমাকে প্রশ্ন করে যে প্রযুক্তির পরিবর্তন আসছে, এই প্রযুক্তির সাথে আমাদের খাপ খাওয়াতেই হচ্ছে। আমরা ইচ্ছা করে প্রযুক্তির সাথে ইনব্যালেন্স করে আমরা চলতে পারছি না। আমরা যদি প্রযুক্তি থেকে যদি বাইরে থাকি, হয়তো আমরা পিছিয়ে যাব। এই যে প্রযুক্তি আমাদেরকে কখনো সরাসরি বলছে না, কিন্তু ইনডাইরেক্টলি বলছে যে তুমি তোমার প্রয়োজনে আমাকে ব্যবহার করো, যুগের প্রয়োজনে আমাকে ব্যবহার করো। এই যে ইনডাইরেক্ট একটি প্রভাব, পরোক্ষ একটি প্রভাব, এই পরোক্ষ প্রভাব বিস্তার করলে আমরা কি জানি, সামষ্টিক পরিবেশ। তাহলে প্রযুক্তিগত পরিবেশ আমাদের কি হবে, সামষ্টিক পরিবেশের অন্তর্ভুক্ত হবে। এখন আমরা যে উপাদানটি দেখতে পাচ্ছি, রাজনৈতিক পরিবেশ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু দেখে নেই আমাদের সাথে কারা কারা এখনো যুক্ত আছে, নতুন করে কারা যুক্ত হচ্ছে। বোরহানুদ্দিন, থ্যাংক ইউ ভেরি মাচ। মেহেদি হাসান রব্বি আমাদের সাথে যুক্ত আছে। ইসমাইল হোসেন, আদ্রিতা জামান, হামিম মাহমুদ, নীরব নামের সাথে মিলে গেল, ধন্যবাদ নীরব। মোহাম্মদ হোসেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যা বলছিলাম রাজনৈতিক পরিবেশ, সরকারের বিভিন্ন নীতিমালা, রাজনৈতিক দল ও রাজনৈতিক দলগুলোর বিভিন্ন কর্মকাণ্ড, এই সবগুলোর সমন্বয়ে একটি দেশের রাজনৈতিক পরিবেশ গঠিত হয়ে থাকে। তো বিপণনকারী হিসাবে সরকারের বিভিন্ন নিয়ম নীতি, রাষ্ট্রায়ত্ত নিয়ম নীতি আমাদেরকে মেনে চলতে হয় বৈধভাবে ব্যবসা পরিচালনা করার জন্য। আমরা সকল প্রতিষ্ঠানগুলো ব্যবসায় বলতে বৈধ কর্মকাণ্ডকে বোঝাই। আর এই বৈধভাবে ব্যবসা কর্মকাণ্ড পরিচালনা করার ক্ষেত্রে আমাদেরকে যেই দেশে আমরা ব্যবসা পরিচালনা করব সেই দেশের রাষ্ট্রায়ত্ত আইনগুলো আমাদের মেনে চলতে হয়। এই রাষ্ট্রায়ত্ত আইন মেনে চলার ক্ষেত্রে সরকারের যে নীতিমালাগুলো রয়েছে, এইগুলো বিপণন কার্যাবলীকে প্রভাব বিস্তার করে। হ্যাঁ, যুগের সাথে, সময়ের সাথে, রাষ্ট্রের প্রয়োজনে বিভিন্ন সময়ে এই নিয়ম নীতিগুলোকে সংস্কার করা হয়। এইগুলো বিপণন কার্যাবলীকে পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে। বিপণনকারীকে সরাসরি না বললেও বিপণনকারী কি এই আইনগুলো মানতে বাধ্য, এবং এই প্রভাবগুলো ইচ্ছে করলেই বিপণনকারী কি নিজের মতন করে সাজাতে পারে না, নিয়ন্ত্রণ করতে পারে না। সুতরাং বিপণনের এই রাজনৈতিক পরিবেশের উপাদানগুলো কি পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে এবং অনিয়ন্ত্রণযোগ্য, সুতরাং তা হচ্ছে সামষ্টিক পরিবেশের অন্তর্ভুক্ত। সামষ্টিক পরিবেশের সর্বশেষ উপাদান হচ্ছে সাংস্কৃতিক পরিবেশ। সাংস্কৃতিক পরিবেশ বলতে আমরা যা বুঝি, মানুষের মূল্যবোধ, আচার আচরণ, এগুলোর মাধ্যমে সাংস্কৃতিক পরিবেশ গঠিত হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও বলছি, সাংস্কৃতিক পরিবেশ হচ্ছে মানুষের মূল্যবোধ, রীতিনীতি, আইন কানুন, অনুশাসন ও অভ্যাসের সমন্বয়ে এই সংস্কৃতিটা গড়ে উঠে থাকে। আচ্ছা, এই যে মানুষের মূল্যবোধ, আচার আচরণ, রীতিনীতি, এগুলো চাইলে একজন বিপণনকারী কি পরিবর্তন করতে পারবে? পারবে না। তাহলে এটা কি নিয়ন্ত্রণযোগ্য নাকি অনিয়ন্ত্রণযোগ্য? নিশ্চয়ই তোমরা কমেন্টে এখন উত্তর দিবে। সংস্কৃতি মানুষের বা ক্রেতাদের, ভোক্তাদের দীর্ঘদিনের তাদের গড়ে ওঠা মনোভাব, আচার আচরণ, মূল্যবোধ, এগুলো কি বিপণনকারীর পক্ষে পরিবর্তন বা নিয়ন্ত্রণ করা সম্ভব? হ্যাঁ বা না লিখে দাও, আমি অপেক্ষা করছি। দেখা যাক কে হয় প্রথম সঠিক উত্তরদাতা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা বলছিলাম সংস্কৃতি হচ্ছে মূল্যবোধ, আচার আচরণ, রীতিনীতি,
এগুলো সমন্বয়ে গঠিত একটি মানুষের। আর এই সাংস্কৃতিক উপাদান বিপণনকারীর পক্ষে নিয়ন্ত্রণ করা কি সম্ভব? আমরা সঠিক উত্তর পেয়ে গেছি জিম শেখ। সঠিক উত্তর রিয়াদ। জিম শেখ হ্যাঁ বলেছ, সরি, সঠিক উত্তর নয়। আমাদের এই বিশাল জনগোষ্ঠীর মানুষের মূল্যবোধ, আচার আচরণ, চেতনা, এগুলো আমরা পরিবর্তন করতে বিপণনকারী হিসেবে সক্ষম নই আমরা। না রিয়াদ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ রিয়াদ। শামীম হোসাইন, সৈয়দা রেহনুমা, মেহেদি হাসান রাব্বি, তামিম ভুইয়া, সুরাইয়া, সকলকে অসংখ্য ধন্যবাদ সঠিক উত্তর দেওয়ার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, এই সাংস্কৃতিক উপাদান যেহেতু আমাদের নিয়ন্ত্রণযোগ্য না, আমরা সামষ্টিক পরিবেশের সংজ্ঞায় বলেছিলাম নিয়ন্ত্রণযোগ্য নয় অর্থাৎ অনিয়ন্ত্রণযোগ্য, এরকম উপাদানগুলো কার অন্তর্ভুক্ত? সামষ্টিক পরিবেশের অন্তর্ভুক্ত। সুতরাং সাংস্কৃতিক পরিবেশ নিয়ে যদি তোমাদের কোনো উদ্দীপক যদি এসে থাকে সৃজনশীল প্রশ্নে, আর সেক্ষেত্রে প্রয়োগ এবং উচ্চতার দক্ষতামূলক যদি কোনো প্রশ্ন করে থাকে, সেক্ষেত্রে তোমাদের সহজে উত্তর দেওয়া সহজ হয়ে যাবে। সেটি হচ্ছে সাংস্কৃতিক পরিবেশের অন্তর্ভুক্ত। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমাদের ক্লাসের প্রায় শেষ মুহূর্তে চলেছে। আমরা 2 মিনিটে আমাদের ক্লাসটি শেষ করব। 2 মিনিটে আমরা আমাদের ক্লাসটি শেষ করব। আমরা দেখতে পাচ্ছি বিপণনের চারপাশে অনেকগুলো উপাদান। আমরা এখানে নীল কালারের বৃত্ত দেখতে পাচ্ছি, তারপরে সবুজ কালার বৃত্ত দেখতে পাচ্ছি। এই যে বৃত্তগুলো আছে যেগুলো একদম ক্লোজ, বিপণনের সাথে একেবারে কাছাকাছি, এইগুলো বিপণনকারীকে কি করে? প্রত্যক্ষভাবে সরাসরি প্রভাব বিস্তার করে থাকে, যার কারণে এইগুলোকে বিপণনকারী কি করতে পারে? নিয়ন্ত্রণ করতে পারে। নীল বৃত্তের মধ্যে যে উপাদানগুলো আছে সবগুলো হচ্ছে বেস্টিক পরিবেশের উপাদান, আর যেগুলো একটু বাহিরে আছে, যেগুলোর আয়তন বড়, বুঝাচ্ছি তোমাদেরকে এইভাবে আমি বুঝাচ্ছি, যেগুলোর আয়তন বড়, এগুলো হচ্ছে কি নিয়ন্ত্রণের বাহিরে, বিপণনকারীর নিয়ন্ত্রণের বাহিরে, বিপণনকারীর কাছ থেকে নাগালের বাহিরে। তো নিয়ন্ত্রণের বাহিরে যদি হয়, এগুলো প্রভাব বিস্তার করবে কিভাবে? পরোক্ষভাবে, অর্থাৎ সরাসরি না। এই উপাদানগুলো কি হবে? সামষ্টিক পরিবেশের উপাদান হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে একজন শিক্ষার্থী প্রশ্ন করেছেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আমাদের সাথে নতুন করে যুক্ত হয়েছেন নুরে আলম, এমডি রুবেল, তামিম ভুইয়া, সকলকে ধন্যবাদ। আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের আজকের এই ক্লাস থেকে যা শিখলাম তা হচ্ছে, আমরা যখন মাঠ পর্যায়ে বিপণনের কার্যাবলী করতে যাব, বিপণনকারী হিসেবে দায়িত্ব পালন করতে যাব, তখন আমাদের এই বিপণন কাজে বিভিন্ন ধরনের উপায় উপাদানগুলো চারপাশ থেকে আমাদেরকে প্রভাবিত করবে। 2টা উপায়ে প্রভাবিত করবে, একটা হচ্ছে প্রত্যক্ষভাবে আর একটা হচ্ছে পরোক্ষভাবে। আচ্ছা, এই প্রভাবগুলো আমরা কিছু উপাদান আছে যেগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবো, কিছু উপাদান আছে নিয়ন্ত্রণ করতে পারবো না, অর্থাৎ অনিয়ন্ত্রণযোগ্য। আচ্ছা, বিপণনের বেস্টিক পরিবেশের উপাদানগুলো আমাদেরকে সরাসরি অর্থাৎ প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার করবে, যেগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। আচ্ছা, তার মানে আমাদের প্রশ্নে যদি নিয়ন্ত্রণযোগ্য অর্থাৎ সরাসরি প্রভাব বিস্তার করে এরকম উপাদান নিয়ে কোনো উদ্দীপক আসে, সেক্ষেত্রে আমরা উত্তর লিখব বেস্টিক পরিবেশ। আর যদি উদ্দীপকে এরকম আসে বিপণনকারীর পক্ষে নিয়ন্ত্রণযোগ্য নয় এবং সরাসরি প্রভাব বিস্তার করে না অর্থাৎ পরোক্ষভাবে করে, এরকম উপাদানগুলো কোন পরিবেশের, সেক্ষেত্রে লিখব সামষ্টিক পরিবেশের। সেক্ষেত্রে কাজ শেষ করার পূর্বে আমরা তোমাদেরকে একটা বাড়ির কাজ দিয়ে শেষ করব। বাড়ির কাজটি হচ্ছে যশোর বোর্ড 2017 সালের সৃজনশীল প্রশ্ন নং 2। আমাদের কাছে একটি প্রশ্ন করেছেন আমাদের এক শিক্ষার্থী, জনগোষ্ঠী এবং ক্রেতা কি এক? সুপ্রিয় শিক্ষার্থীরা, ক্রেতা হচ্ছেন যারা পণ্যটা আমাদের এই বিপণনকারীর কাছ থেকে পণ্যটা ক্রয় করে থাকেন, অর্থাৎ ক্রেতারা তাদের ব্যক্তিগত প্রয়োজনে ক্রয় করতে পারে কিংবা মুনাফা অর্জনের উদ্দেশ্যে ক্রয় করতে পারে। যদি ব্যক্তিগত উদ্দেশ্যে যদি পণ্যটা ক্রয় করে ক্রেতারা, পরবর্তীতে যদি ব্যক্তিগত উদ্দেশ্যে ব্যবহার করে থাকে, সেক্ষেত্রে তারা ভোক্তায় রূপান্তরিত হতে পারে। আর যদি সম্পূর্ণ ব্যবসায়িক উদ্দেশ্যে পণ্য ক্রয় করে যারা, তাদেরকে আমরা ক্রেতা বলছি। তো ক্রেতারা আমরা যারা সুনির্দিষ্ট যে সকল ব্যক্তিরা আমাদের পণ্যটা ক্রয় করে থাকে, তাদেরকে আমরা ক্রেতা হিসেবে ধরে থাকি।
আর পণ্য যারা ক্রয় না করবে তাদেরকে ক্রেতা হিসেবে ধরি না। আর জনগোষ্ঠী বলতে যেমন বলেছিলাম, সরকারি যে বিভিন্ন কর্মী বাহিনী দল রয়েছে তারা সরকারি জনগোষ্ঠী। তারপরে যে গণমাধ্যমের যারা আছে তারা হচ্ছে গণমাধ্যম জনগোষ্ঠী। আমার প্রতিষ্ঠানের অভ্যন্তরে এত বিষয় পরিসর যদি চিন্তা না করি, আমার প্রতিষ্ঠানের ভিতরে যারা কর্মী বাহিনী রয়েছে তারা হচ্ছে কি আমার অভ্যন্তরীণ জনগোষ্ঠী। এই সকল জনগোষ্ঠী কি করে বিপণনের কাজকে প্রভাবিত করে থাকে। এই জনগোষ্ঠীর কেউ কেউ পণ্য আমার ক্রয় করতেও পারে, নাও করতে পারে, কিন্তু ক্রেতা হিসেবে তাদেরকে আমরা বলছি যারা শুধুমাত্র আমার পণ্যটা ক্রয় করেছে। আশা করি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই ক্লাসে দীর্ঘ সময় ধরে থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ। শেষ মুহূর্তে দেখে নিয়ে কারা কারা আমাদের সাথে যুক্ত আছেন। এতক্ষণ ধৈর্য থাকার জন্য বুরহানুদ্দিন, আমিনুল ইসলাম, সাইফুল্লাহ, শামীম হুসাইন, মেহেদি হাসান, মিরাজ, ইসমাইল হুসাইন, আদ্রিতা, হামিম, মোহাম্মদ হুসাইন, ইমতিয়াজ বেগ, ইমন, জিম শেখ, রিয়াদ, মুহানুদ্দিন, জিম শেখ, শামীম হুসাইন, সাইদা রাহনুমা, মেহেদি হাসান, তামিম ভুইয়া সহ যারা এতক্ষণ ধরে আমাদের এই ক্লাসে যুক্ত ছিলেন সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে, এবং 11টায় তোমাদের ইংরেজি ক্লাস আছে, আমাদের একজন জনপ্রিয় শিক্ষক ইংরেজি ক্লাস, অত্যন্ত সুন্দর অসাধারণ একটি ক্লাস, ইংরেজি ক্লাস তোমাদের সকল বিজ্ঞান, মানবিক, ব্যবসা শিক্ষা সকলের জন্য ইংরেজি ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। পরবর্তী 12টায় তোমাদের ক্লাস আছে, 2টাই ক্লাস আছে, তোমরা কিশোর বাতায়নের রুটিন দেখে নিবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, কিশোর বাতায়নের সাথে সংযুক্ত থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস থেকে এখানে বিদায় নিচ্ছি। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।